নমস্কার। ক্রনিক কিডনি ডিজিজ শুনলেই তো আমাদের মনটা খুব ভারাক্রান্ত হয়ে আসে। তাই তো? তার উপর কিডনির অসুখের নিয়ে একটা সামাজিক ভীতি সবার মধ্যে রয়েছে। কিন্তু বিশ্বাস করুন, কিডনির অসুখ নিয়ে কি দীর্ঘদিন বাঁচা যায় না? নিশ্চয়ই বাঁচা যায়। সুস্থভাবে বাঁচা যায়। 100% বাঁচা সম্ভব provided you follow some basic rules, you change your life with some important steps, you take some action in your life, যেটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি ১০ টা খুব ইম্পোর্টেন্ট পয়েন্টের কথা বলবো। যদি এই ১০ টা ইম্পোর্টেন্ট পয়েন্টকে আমরা মাথায় রাখি এবং এই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা রেগুলার ফলো করি, অ্যাক্টিভলি শুধুমাত্র আজকের ভিডিওটা শোনার জন্য নয়, ইট নিড টু বি ইমপ্লিমেন্টেড ইন ইউর লাইফ। যদি এটা আমরা করতে পারি, তাহলে সিকিডি নিয়েও কিন্তু একটা সাধারণ মানুষের মতো দীর্ঘদিন সুস্থভাবে বাঁচা সম্ভব। এই ১০ টা এই ১০ টা পয়েন্ট যেটা আজকে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে, এটা খুব মন দিয়ে শুনুন। ভিডিওটা শেষ অবধি শুনুন এবং প্লিজ ট্রাই টু ইমপ্লিমেন্ট ইট ইন ইউর লাইফ। যে জিনিসটা আজকে আমি আলোচনা করছি, এটা যদি শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট। কারণ আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত প্লাস লাস্ট ২ দশক ধরে লক্ষ, লক্ষ রোগীদের দেখে তাদের যে সমস্ত মিস্টেক্সগুলো আল্টিমেটলি তাদের লাইফকে কম্প্রোমাইজ করছে, তাদের আয়ু কমিয়ে দিচ্ছে। সেই পার্টটার কিন্তু একটা কি বলবো, একটা সামারাইজেশন আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। I think listening this video will give you a lot of impactful information and lot of important message, যেটা আপনি আপনার লাইফে যদি ফলো করতে পারেন, তাহলে এটা আমার মনে হয় খুব কাজে আসবে। আপনারা দয়া করে এই ভিডিওতে যে বিষয়গুলো আমি আলোচনা করব, প্রত্যেকটি পয়েন্ট একটু নোট ডাউন করে রাখুন, যাতে শোনার পর একটু স্মৃতিচারণ করা সম্ভব হয়। ১ম যে মিস্টেকটা নিয়ে আমি কথা বলবো, এই মিস্টেকটা সিকেডি থাকলে এটা নিয়ে আলোচনা করাটা খুব, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে স্মোকিং সেসেশন অর অ্যালকোহল সেসেশন। মনে হচ্ছে শুনেই যারা স্মোক করেন তাদের মন একটু হয়তো খারাপ হলো। কিন্তু আপনারা কি জানেন যে স্মোকিং চান্সেস অফ হার্ট অ্যাটাক ইন প্রেজেন্স অফ সিকেডি কে 35 to 40 টাইমস বাড়িয়ে দেয়? আচ্ছা, আপনি বলুন, আমরা স্মোক করি কিসের জন্য? স্মোক করি যাতে আমাদের একটু ভালো লাগে। নিকোটিন ব্লাডে বাড়লে আমাদের নার্ভস একটু স্টিমুলেটেড হয়। একটা ওয়েল বিইং ফিলিংস হয়। কিন্তু এই যে সাময়িক ওয়েল-বিইং ফিলিংসটা তো সাস্টেইনড হয় না। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, যদি সাস্টেইন হতো তাহলে তো বারবার সিগারেট খাওয়ার প্রয়োজন হতো না। একটা স্মোকিং ক একটা সিগারেট খাওয়ার ইফেক্ট হয়তো ১ ঘন্টা ২ ঘন্টা পরেই চলে যায়। যারা চেইন স্মোকার তাদের ক্ষেত্রে আরো আগে। তাহলে এটা একটা টেম্পোরারি নিকোটিন কিক আমাদের ব্রেইনকে কিছুক্ষণের জন্য স্টিমুলাস করে। এটা আপনি একটু নিজেকে ডিসোসিয়েট করে ভাবুন যে এক্সাক্টলি হোয়াট ইউ আর ডুইং while you are smoking. You are inhaling nicotine. Nicotine is stimulating your brain and that becomes a habit. তো এই যে টেম্পোরারি সাময়িক ব্রেনের স্টিমুলেশন, যেটা আমরা নিকোটিন থেকে পেয়ে থাকি, সে এই একটা দিক ভালো করছে কি, আমাকে একটু জাগিয়ে রাখছে, একটু ব্রেনটাকে মজা করছে, একটু যেন ভালো বোধ হচ্ছে। কিন্তু আদতে ও শরীরে কি করছে সেটা আজকে খুব মন দিয়ে শুনুন। স্মোকিং মানে গিভস আস এ সিগনিফিক্যান্ট ইনফ্লামেটরি অ্যান্ড অক্সিডেটিভ স্ট্রেস। তার জন্য কি হয়, হার্টের আর্টারিগুলোর মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস সাংঘাতিক রকমভাবে শুরু করে। যে কোনো মুহূর্তে আমরা এমনিতেই জানি সিকিডিতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয়। স্মোকিং করলে আমাদের এই হার্টের ভেতরে যে প্লাক্সগুলো, তারা খুব আনস্টেবল প্লাক্সে দ্রুত পরিণত হয়। যে কোনো একটা প্লাক্স যদি কখনো ছিটকে বেরিয়ে আসে, হার্টের কোনো একটা মেজর আর্টারি বন্ধ হলে হার্ট অ্যাটাক হয়, মানুষ মারা যায়। তাহলে একটু সাময়িক ব্রেনের ভালো লাগার জন্য আমার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্গান হার্ট, যে আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি কি তার ক্ষতি করব? এটা কি কোনো বুদ্ধিমান মানুষ কেউ এটা করবে? আমার মনে হয় আমাদের কিন্তু প্রবলেমটা হলো, যে অ্যাডিক্টেড হয়ে গেছে সে কি করে ছাড়বে? দীর্ঘদিন ধরে খেতে, খেতে একটা অভ্যাস হয়ে গেছে। তার কিন্তু স্মোকিং সেসেশন টেকনিক আছে। আমরা কিছু বায়োফিডব্যাক মেডিটেশন শেখাই। আমি জানি না আপনি যখন এই ভিডিওটা শুনছেন, whether you are registered in ডক্টর প্রতিমস একাডেমি, সেখানে মুক্তি বলে একটা প্রোগ্রাম আছে। সেখানে কিছু আমাদের বায়োফিডব্যাক মেডিটেশন আমরা শেখাই, যেটা আমাদের এই ডিসোসিয়েশন করে আমাদের ফিলিংস, ওয়েল-বিইং তার থেকে, যাতে কিনা আমরা এই স্মোকিং থেকে সেসেশন করতে পারি। সিমিলারলি স্মোকিং এর পাশাপাশি অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল, আমি একটু অ্যালকোহলের কথা বলছি না, অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল যদি কেউ কনজিউম করে, তারও একটা মারাত্মক কিন্তু কার্ডিয়াক মায়োপ্যাথি ডেভেলপ করা এবং লিভার ডিসফাংশন তৈরি করার ক্ষমতা থাকে, হুইচ ইজ হার্মফুল। সুতরাং
যদি ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আমাকে দীর্ঘদিন সুস্থ বাঁচতে হয়, I have to stop smoking, I have to stop alcohol. This is formula number 1. ফর্মুলা নাম্বার 2 হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল অ্যান্ড ডায়াবেটিস কন্ট্রোল। আমরা বলি বিপিডিসি, মানে ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াবেটিস কন্ট্রোল। বিপিডিসি দুটো একসাথে উচ্চারণ করা হয়, কারণ যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য ব্লাড প্রেশার কন্ট্রোল, যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াবেটিস বোথ কন্ট্রোল। এটাকে বলা হয় ফর্মুলা নাম্বার 2, দ্যাট ইজ বিপিডিসি। মানে কি, যদি ব্লাড প্রেশার কারো বাড়ে তাহলে তার মায়োকার্ডিয়াল স্ট্রেস বাড়ে, স্ট্রোকের ইনসিডেন্স বেড়ে যায়, একটা মানুষের মৃত্যু কিন্তু হয় হার্ট অ্যাটাকে। আর হার্ট অ্যাটাকের একটা ইম্পর্টেন্ট কারণ হলো, আগের পয়েন্ট যেটা বলেছি স্মোকিং, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পোর ব্লাড প্রেশার কন্ট্রোল, পোর ডায়াবেটিক কন্ট্রোল। সুতরাং আমাদের উচিত অ্যাক্টিভলি ব্লাড প্রেশার কন্ট্রোল এবং ডায়াবেটিস কন্ট্রোলের দিকে সজ্ঞানে নজর দেওয়া। সজ্ঞানে নজর দেওয়া মানে কি, ওই 3 মাস পর স্যারকে দেখাতে যাব তখন একবার প্রেশার মাপবো, আর যাওয়ার আগে একবার ব্লাড সুগারটা চেক করব, এটাকে কিন্তু কন্ট্রোল বলে না। ব্লাড প্রেশার কন্ট্রোল মানে আপনি অ্যাওয়্যার রিগার্ডিং হোয়াট ইজ ইউর ব্লাড প্রেশার টুডে। যদি নর্মাল থাকে ফাইন, যদি লো থাকে কি করতে হবে জানতে হবে, যদি বেশি থাকে তাহলে তার জন্য কি করতে হবে জানতে হবে, বা ইমিডিয়েটলি মেডিকেল। সো ডে ইন ডে আউট, নট ইন ডে আউট, ডে ইন ডে আউট, মোমেন্ট টু মোমেন্ট ব্লাড প্রেশার অ্যাওয়ারনেস রাখা। আমরা জানি অফিসে বেরিয়ে গেলে আমরা কি করে সারাক্ষণ ব্লাড প্রেশার মাপবো, তো অ্যাটলিস্ট দিনে 2 বার যদি ব্লাড প্রেশার মাপা যায়, আর যার কন্ট্রোল আছে সে যদি দিনে 1 বার মাপতে পারেন, তাহলেই কিন্তু আমি ধরে নেব যে আপনি সচেতন রিগার্ডিং ইউর ব্লাড প্রেশার। আর সুগার, আজকাল সিজিএম বেরিয়ে গেছে। আমাদের নেফ্রোকেয়ারে আমরা একটা সিজিএম ডিভাইস বানিয়েছি, যে সিজিএম ডিভাইসটা কানেক্টেড উইথ ইয়োর পেশেন্ট মনিটরিং অ্যাপ, মানে আপনারা যে নেফ্রোকেয়ার অ্যাপটা এখন পাবেন কিছুদিনের মধ্যে, যেটা বেরিয়েছে তার মধ্যে ওই সিজিএম কন্টিনিউয়াসলি আপনাকে সুগারের। সো এই বিপিডিসি মানে ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াবেটিস কন্ট্রোল ইজ এ সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটাকে আমাদের কিনা দীর্ঘদিন সিকেটে নিয়েও সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা যদি আমরা সিকেটে নিয়ে দীর্ঘদিন বাঁচতে চাই তাহলে এটার কোনো দ্যার ইজ এ নন নেগোশিয়েবল, সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ। এখন রেগুলার এক্সারসাইজ মানেটা কি? রেগুলার এক্সারসাইজ মানে আমরা কতক্ষণ ব্যায়াম করব, কি ব্যায়াম করব, কিভাবে করব তার একটা সম্যক ধারণা, এবং এটার দৈনন্দিন রোজ নামচায় এক্সারসাইজটাকে ঢুকিয়ে নেওয়া। এক্সারসাইজ এমন একটা জিনিস, এটা ১ম দিন উদ্দীপনা হলো, সবার সঙ্গে একটা মন্ত্রণা হলো, বছরের ১ম দিন আমরা একটা মানে কি বলবো, একটা ওথ নিলাম যে আমরা রেগুলার করব, তারপর দেখা যায় ৭ দিন পর আর কেউ এক্সারসাইজ করে না। এই যে ইনার্শিয়া টুয়ার্ড এক্সারসাইজ, যেটা একটা সাংঘাতিক রকমের আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, এবং এই এক্সারসাইজ না করার এত রকম এক্সকিউজ আছে। আজকে বৃষ্টি হচ্ছে, আজকে শরীরটা ভালো লাগছে না, কালকে আজকে স্কুল আছে, আজকে অফিস আছে, আজকে বাজার যেতে হবে। You see, you will do a lot of things just by some excuse, you will skip exercise. This will not allow to live a long life with CKD. If you want to live long with chronic kidney disease, not a single day you are allowed to skip exercise. So যেভাবেই হোক, আমার মানে কি বলবো, এক মেন্টর বলতেন, মরে না গেলে ডেইলি এক্সারসাইজ করুন। ঠিক আছে? সো ডেইলি এক্সারসাইজ, সেটা যে মাত্রাতেই হোক, যতটা ডোজে হোক, বাট নেভার স্কিপ দ্য হ্যাবিট। সো ডেইলি এক্সারসাইজ, আমি বলি এক্সারসাইজের সাথে একটু মেডিটেশন করুন, একটু মাইন্ডফুলনেস করুন। মনটাকে কিভাবে আমরা একটু শান্তি দিতে পারি, তার কিছু টেকনিক, তার কিছু প্র্যাকটিস, সেগুলো আমরা শেখাই। যদি আপনি পারেন শিখে নিন। কিন্তু আর্জটা কিন্তু আপনার ভেতর থেকে আসা উচিত যে I must do some exercise to make our cardiovascular system, joint, muscle properly functional, toned. I'll do some yogasana for making my endocrine system better. I'll do some meditation to make my mind peaceful and to uplift my spiritual journey. So lack of exercise is the third important point. Fourth important point হচ্ছে adequate sleep. যদি স্লিপ ডিপ্রাইভেশন হয়, যত ভালোই ডাক্তার দেখান, আয়ু কিন্তু কমতে বাধ্য। স্লিপ ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এটা সিকেডির জন্য তো প্রযোজ্যই, অন্য যে কোনো অসুখের জন্যই প্রযোজ্য। এবার স্লিপ যদি ঠিক না হয়, তাহলে তার কতগুলো পদ্ধতি আছে স্লিপ হাইজিন এস্টাবলিশ করার জন্য। দেয়ার আর মাল্টিপল টেকনিক্স, দেয়ার আর মাল্টিপল বায়োফিডব্যাক মেকানিজম, মাল্টিপল প্র্যাকটিসেস, মাল্টিপল মেডিসিনস আর দেয়ার। But you have to take responsibility of at least 6 to 8 hours good quality of sleep. না হলে
সিকিডি পেশেন্টদের আয়ু কিন্তু ভালো থাকবে না। 5th ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভ্যাকসিনেশন ফর ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজেস। আমরা শুনেছি ভ্যাকসিন তো শুধু বাচ্চাদের জন্য দেয়, কিন্তু অ্যাডাল্টদের যে ভ্যাকসিন কতটা প্রয়োজন, অ্যান্ড স্পেশালি যারা সিকিডিতে ভুগছেন তাদের জন্য, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্টলি একটু বিবেচনা করা উচিত। স্পেশালি নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, আজকাল হার্পিস জস্টারও ভ্যাকসিন এসছে, যে ভ্যাকসিনগুলো নিলে আমরা বেশ কিছু ভ্যাকসিন প্রিভেন্টেবল অসুখ লাইক হেপাটাইটিস বি, নিউমোনিয়াকে প্রিভেন্ট করতে পারি। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, pneumonia, especially viral pneumonias and bacterial pneumonias, probability in CKD is many-fold higher than the normal people. এরপর চলে আসি 6th ইম্পর্টেন্ট পয়েন্ট among this 10 যেটা আমরা কথা বলেছি, ডিসকাস করেছি, সেটা হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিট। We say what we eat, what we are. And this is more important in chronic kidney disease. যদি আমাদের খাবার ঠিক না হয়, রোজ যদি আমরা আজে বাজে খাবার খেতে থাকি, which is not permissible for the CKD, then probably we are curtailing our years, our days, our months from our life. সুতরাং রাইট ফুড, আমাদের রেনাল নিউট্রিশনিস্টরা রয়েছেন, তারা গাইড করছেন পার্সোনালাইজ ফুড। আমাদের আর্ট অফ কুকিং ফর সিকেডি বলে একটা বই আছে, যাতে আমরা খুব সুন্দরভাবে নানান ধরনের টেস্টি রেসিপি বানানো শেখাই। পারপাসটা হচ্ছে you enjoy your life with foods, but not bad foods, by good foods, and eating should be mindful. খাবার সময় আমাদের এটা মনে রাখা উচিত, যেটা আমি খাচ্ছি সেটা আমার শরীরের ইন্ধন, আমার বাঁচার ইন্ধন। এটা শুধুমাত্র টেস্ট স্যাটিসফ্যাক্টরি একটা মেকানিজম নয়। সুতরাং এই অ্যাওয়ারনেসটা যদি আমাদের ভেতরে থাকে, যে ফুড হ্যাজ এ সাম কাইন্ড অফ বিয়ন্ড টেস্ট এ ভ্যালু ফর আওয়ার সার্ভাইভাল, ভ্যালু ফর মেকিং আওয়ার বডি হেলদিয়ার, ইট ওয়ার্কস অ্যাজ এ মেডিসিন। এই অ্যাওয়ারনেসটা, এই মাইন্ডফুলনেসটা, এই অ্যাওয়ারনেসটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই প্রবাবলি আমরা কিন্তু একটা মিনিংফুল নিউট্রিশনাল রিজিম, শুধু ডায়েট চার্ট দিয়ে নিউট্রিশন হয় না, দুটো জিনিস দরকার। আমরা ধরুন আপনাকে বোঝালাম, কিন্তু আপনার মধ্যে একটা পরিবর্তন আসা উচিত, যেটা আমরা বোঝালাম সেটা ঠিকঠাক করে নিয়ে লাইফ ইমপ্লিমেন্ট করার। তো এই দুটোর কম্বিনেশন যেখানে হয়, সেখানেই কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, একটা মাইন্ডফুল ইটিং, একটা গুড ইটিং বিহেভিয়ার, সেই পার্টটা যেটা সাপোর্টিভ ফর ইউর ডিজিজ, সাপোর্টিভ ফর ইউর লাইফ, সেটা এস্টাবলিশ করা সম্ভব। সো ফুড ইজ আ 6th ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। 7th ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে এক্সেস সল্ট অ্যান্ড ফ্লুইড। মানে অপটিমাম সল্ট ইনটেক অ্যান্ড অপটিমাম ফ্লুইড ইনটেক, বোথ আর ইম্পর্টেন্ট টু লিভ এ লং লাইফ উইথ সিকেডি। কেন জানেন? এই সল্ট যদি আমরা ঠিকঠাক কতটা খাওয়া উচিত না বুঝি, না জেনে নিই ফ্রম আওয়ার নিউট্রিশনিস্ট, ফ্রম আওয়ার ডক্টর, then a salt could be your killer. And it is a silent killer. Slowly, salt causes increase in the blood pressure, uncontrolled blood pressure. Salt leads to fluid retention. Salt is one cause of heart failure. And salt can cause multiple problems in presence of CKD. সুতরাং আবার একদম নুন কমিয়ে দিলেও খুব বিপদ, তাহলে হাইপোনাট্রিমিয়ার ভয় আছে। সো অপটিমাম নুন খাওয়াটা, অপটিমাম নুন আপনার জন্য কতটা, সেটা জানাটা খুব খুব জরুরি। এবং এটা আমরা কিন্তু শেখাই পার্সোনালি। ইফ ইউ কাম টু নেফ্রোকেয়ার, my team educates everybody regarding how much salt somebody should take. Similarly with the fluid and salt একসাথে আমরা এই কারণে আটার করি, কারণ এই দুটো খুব পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি অ্যাডিকুয়েট ফ্লুইড না খাই, অ্যাডিকুয়েট মিনস নট টু মাচ, নট টু লেস, অপটিমাম, ঠিক আছে? যদি এইটুকুনি ফ্লুইড যদি আমরা না খাই, তাহলে দ্যাট ফ্লুইড ক্যান গিভ রাইজ টু ডিস্টারবেন্স ইন দ্য ফ্লুইড ব্যালেন্স, আইদার ফ্লুইড ওভারলোড অর ডিহাইড্রেশন, both is bad, both can curtail our life. 8th ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে ওষুধগুলো একটা সিকেডি পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়, তার মধ্যে যেমন ধরুন এরিথ্রোপয়েটিন রয়েছে, প্রিপ্রোবায়োটিক রয়েছে, কখনো কখনো রিনাল রিটার্ডেশন নেমের জন্য কোনো ওষুধ দেওয়া হয়, ক্যালসিয়াম ফসফরাস ম্যানেজ করার জন্য। সুতরাং অল দ্য মেডিকেল কম্পোনেন্ট যে ওষুধগুলো প্রয়োগ করা হয়, আমরা প্রায়শই দেখি যে আচ্ছা ডাক্তারবাবুর কাছে যাব, ও ঠিক আছে, তার 7 দিন ওষুধ খেলাম না, উনি তো আবার পাল্টে দিতে পারেন, তারপর আবার নেব। এই প্র্যাকটিসটা বন্ধ করা উচিত। ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা অন্যান্য যা যা আনুষঙ্গিক সমস্যা দেখে একটা ওষুধের পথ্য বা একটা ওষুধের যে রেজিম কোনো একটা সিকেডি পেশেন্টকে দেওয়া হয়, সে যদি মেটিকুলাসলি স্টিক টু দ্যাট রেজিম থাকে এবং সেটা যদি রেগুলারলি ডক্টরসকে দিয়ে ফলো আপ করানো হয়, তাহলে আমার মনে হয় একটা সিকেডি পেশেন্টের আয়ু দীর্ঘদিন দীর্ঘদিন প্রলম্বিত হয়। আমাদের কাছে কত সিকেডি পেশেন্ট আসেন
যারা খুব ডিসিপ্লিন, যাদেরকে আজকে ১৫-২০ বছর আমরা দেখছি তাদের ক্রিয়েটিনের কোনো তারতম্য হয়নি। সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন, সবল রয়েছেন, সিকিউরিটি নিয়ে একদম আর ৫ টা সাধারণ মানুষের মতো আছেন। কতজনের নাম বলব? তো এইরকম এদের কাছে একটা জিনিস কমন, দে আর ডিসিপ্লিন অ্যাবাউট দেয়ার মেডিসিন। এবং আগের যে পয়েন্টগুলো সব বললাম, সেই পয়েন্টগুলো তারা কিন্তু খুব সহজে মেনে চলে। 9th ইম্পোর্টেন্ট পয়েন্ট, ইট ইস রিলেভেন্ট ফর ডায়ালিসিস পেশেন্ট তাদের জন্য। যদি কোনো একজন পেশেন্ট যার ডায়ালিসিস চলছে, তিনি যদি ডায়ালিসিস করেন, তিনি যদি ডায়ালিসিসের স্কিপ না করেন, ডায়ালিসিস যদি স্কিপ করেন তাহলে দ্যাট ইজ নট ব্যাড। ডায়ালিসিস যদি স্কিপ করেন তাহলে কিন্তু দেয়ার উইল বি প্রবলেম। সো উই স্ট্রংলি রেকমেন্ড সিকেডি পেশেন্টদের ডায়ালিসিস যাদের চলছে তারা যেন ডায়ালিসিস স্কিপ না করে। আর 10th পয়েন্ট, যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে রেগুলার মেডিকেল ফলো আপ, টাইমলি কোয়ার্টারলি মেডিকেল ফলো আপ। ঠিক সময়ে সময়ে ডক্টরকে দেখিয়ে কিছু ওষুধপত্রের অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া। এই যে ওষুধপত্রের মাইনর অ্যাডজাস্টমেন্ট, যে টেস্টগুলো মেডিকেল ফলো আপের মধ্যে অবশ্যই কিছু ব্লাড টেস্ট, কিছু রুটিন টেস্ট সেগুলো আসে, এবং সেটা দেখে ওষুধপত্রের তারতম্য বা যা অ্যাডজাস্টমেন্ট, ফাইনাল অ্যাডজাস্টমেন্ট সেটা করে নেওয়া হয়। এটা যদি ঠিক করে করা হয় তাহলে একজন সিকেডি পেশেন্ট অনেক দিন এই প্রবলেমটা নিয়ে সুস্থ থাকতে পারে। তাহলে আমি একবার একটু রিক্যাপিচুলেট করে নিই, যে 10টা মিস্টেক বা যে 10টা জিনিস মেনে চললে, না করলে একজন কিডনির রোগী দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন, তার মধ্যে নাম্বার 1, অ্যাডিকশন লাইক স্মোকিং, অ্যালকোহল, সেটা অ্যাভয়েড করা উচিত। নাম্বার 2, বিপিডিসি মানে ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াবেটিস কন্ট্রোল। দিস হ্যাজ টু বি অ্যাচিভড অ্যাট এনি কস্ট। রেগুলার এক্সারসাইজ, যদি কেউ এক্সারসাইজ না করেন, দ্যাট ইজ হার্মফুল, দে হ্যাজ টু এক্সারসাইজ ডেইলি। স্লিপ ডিপ্রাইভেশনকে অ্যাভয়েড করা উচিত। কোনো কারণে রাত জেগে টিভি দেখছি, হোয়াটসঅ্যাপ করছি, রাতে ঘুমোচ্ছি না, এই জিনিসটাকে একদম, আর যদি ন্যাচারালি ঘুম না আসে, তার যে প্রসেস আছে ডক্টরের সঙ্গে আলোচনা করে সেটা করে নেওয়া উচিত। ইয়ারলি ভ্যাকসিনেশনস, যে ভ্যাকসিনগুলো ঠিক সময়ে করা উচিত, অ্যাডাল্ট ভ্যাকসিনেশনগুলো, সেই সমস্ত ভ্যাকসিন যেন আপ টু ডেট থাকে। ইউ মাস্ট মেনটেন এ ভ্যাকসিন কার্ড, সেখান থেকে আপনার ভ্যাকসিনেশনটা আপ টু ডেট আছে কিনা সেটা ফলো আপ করা। খাবার-দাবার পদ্ধতি, ফুড অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিট সম্পর্কে যেটা আমরা আলোচনা করি, স্পেশালি মাইন্ডফুল ইটিং, সেটা রেগুলার ফলো করা উচিত। এক্সেস সল্ট বা এক্সেস ফ্লুইড ইনটেককে কখনোই অ্যালাউ করা উচিত নয়। আমরা ওষুধপত্র যেগুলো বলি, দ্যাটস পয়েন্ট নাম্বার 8, সেটা সমস্ত ওষুধগুলো যেন রেগুলারলি আমরা কনজিউম করি, ইনক্লুডিং এরিথ্রোপয়েটিন। যাদের ডায়ালিসিস চলে, দে শুড নট স্কিপ ডায়ালিসিস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রেগুলার মেডিকেল ফলো আপ উইথ দি অ্যাডভাইস ইনভেস্টিগেশন, যেটা বলা হয়। এই 10টি পয়েন্ট যদি আমরা ঠিক করে মেনে চলতে পারি, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো এটা প্লিজ ডায়েরিতে নোট করে নিন, আবার শুনুন এই ভিডিওটা। এই 10টি পয়েন্ট যদি আমাদের লাইফে ঠিক করে ইমপ্লিমেন্টেড হয়, তাহলে সিকিডি নিয়ে একটা হেলদি, নর্মাল, প্রলং লাইফ লিড করা ইজ নট এ প্রবলেম। বিলিভ মি, আই এম টেলিং ফ্রম মাই কোর অফ হার্ট। দিস ইজ নট এ ওয়ার্ড, দিস ইজ নট এ অ্যাডভাইস, দিস ইজ হোয়াট আই এম টেলিং, আই এম শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স। I have seen patients with a high diabetes, detected CKD, under our care, under our follow-up, যখন এই 10টি পয়েন্টকে ঠিক করে মেনটেন করছেন, decades after decades they are living healthy, তাদের কোনো প্রবলেম নেই, তারা সুস্থভাবে জীবনযাপন করছে। আমাদেরকে চুজ করে নিতে হবে হোয়াট উই ওয়ান্ট। আর এই 10টা কি খুব কঠিন বলুন? আমার মনে হয় না খুব কঠিন, যদি একটু প্ল্যান করা যায়। উই আর হিউম্যান বিং, বিকজ উই ক্যান ডু সো মেনি থিংস আউট অফ দ্য বক্স। যদি আমরা ঠিক করে প্ল্যান করে এই জিনিসগুলো করতে পারি, তাহলে আশা করি আমরা ক্রনিক কিডনি ডিজিজ নিয়েও বহুদিন দীর্ঘায়ু হতে পারবো, বহুদিন সুস্থ থাকতে পারবো, পৃথিবীতে আরো অনেক দিন ভালো হয়ে থাকতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন এসে থাকে, প্লিজ, আই লাভ টু অ্যান্সার, ইন্টারাক্ট উইথ অল অফ ইউ। পোস্ট ইউর কোশ্চেন্স ইন দ্য ফর্ম বিলো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রত্যুষ একাডেমি, যেখানে আমরা কিডনি স্বাস্থ্য সম্পর্কিত নানান বিষয় আলোচনা করে থাকি, and you'll get a lot of information regarding your health. Namaskar.